ওই 2024-এ আমি দেখেছি যে আমার মুসলমান ভাইরা বৌদ্ধ মন্দির কিভাবে পাহারা দিয়েছে। বাংলাদেশের দিকে চোখ তুলে তাকাবা, ওই চোখ আমরা উপড়ে ফেলবো। এবার খেলা জমে গিয়েছে ইসকনের সাথে হিন্দু সম্প্রদায়ের দ্বন্দ্ব। প্রিয় দর্শক, হিন্দু সম্প্রদায় মনে করছে ইসকন ভারতের ভূমিকা পালন করছে বাংলাদেশে, আর হিন্দু সম্প্রদায়ের সাথে মুসলমানদের মধ্যে বৈষম্য এবং দূরত্ব তৈরি করার জন্য কাজ করছে ইসকন। ইসকনের পর এবার ভারতীয় সকল টিভি চ্যানেল নিষিদ্ধ করা হলো বাংলাদেশে। বাংলাদেশকে ভারতের গোলাম বানানোর স্বপ্নকে এবার দুঃস্বপ্নে পরিণত করছে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকার। তারা বলছে সংখ্যালঘু সম্প্রদায়, তার মানে হিন্দু সহ বাকিরা, তারা অনেক বেশি নিরাপত্তা পাচ্ছে আগের তুলনায়। তাহলে এই যে ভারত প্রচারণা চালাচ্ছে দেশে বিদেশে। দর্শক, আজকের এই ভিডিওটি দেখলে আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন। আপনারা জানেন ইতিমধ্যে আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে। এখন ক্ষমতায় আছেন অন্তর্বর্তী সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস। অন্তর্বর্তী সরকারের মাননীয় উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস থাকাকালীন দেশে কি কি ঘটনা ঘটে যাচ্ছে তা আপনাদের প্রমাণ সহকারে দেখাবো। দর্শক, কথা আর বাড়াবো না, ভিডিওতে চলে যাব। তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিতে ভুলবেন না। যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। চলুন ভিডিওটি শুরু করা যাক। ২০ বছরের জীবনে মন্দির পাহারা দিতে কোনো হুজুরকে দেখিনি, আমি কোনো শিবিরের নেতাকে দেখিনি, কিন্তু ওই 2024-এ আমি দেখেছি যে আমার মুসলমান ভাইরা বৌদ্ধ মন্দির কিভাবে পাহারা দিয়েছে, হিন্দু মন্দির কিভাবে পাহারা দিয়েছে। তারপরও ভারতের মিডিয়া আমাদের বাংলাদেশকে নিয়ে নানা প্রপাগান্ডা ছড়িয়ে বেড়াচ্ছে। বাংলাদেশের দিকে চোখ তুলে তাকাবা, ওই চোখ আমরা উপড়ে ফেলবো। মোদির ইশারায় চলে যাবো ভাই। আমি একজন সংখ্যালঘু ফ্যাসিস্ট হাসিনার দেওয়া উপজাতি, আমি কিন্তু আমি উপজাতি নয়, আমি বাংলাদেশি। আমি একটা কথা দিয়ে শুরু করতে চাই। আমার এই বাংলাদেশে যে সংখ্যালঘু নেতারা আছেন, সংখ্যালঘু নেতা, এটা কার নাম জানেন? ফ্যাসিস্ট হাসিনা আমাদের মাথায় দিয়ে যাওয়া শব্দ সংখ্যালঘু। এই সংখ্যালঘু নেতারা দাবি করেন বাংলাদেশে হিন্দু 37% ছিল, এখন হয়েছে 8%। বৌদ্ধ এত পার্সেন্ট ছিল, এত পার্সেন্ট, বা আমার পাহাড়ে এত পার্সেন্ট ছিল, এত পার্সেন্ট কমে গেছে। আমি সাবধান করতে যাচ্ছি, এই সংখ্যালঘু নেতাদের কথা যদি আপনারা শুনেন, আমার সংখ্যালঘু ভাইদেরকে আমি বলছি, আপনারা যদি তাদের উস্কানিতে পা দেন তাহলে এখন তো 8% আছি, আগামীতে এটা শূন্যের কোথায় নেমে আসবে। শূন্যের কোথায় নামিয়ে আনার জন্য ভারত আমাদেরকে ব্যবহার করছে। হয়তোবা আপনারা অনেকে বলবেন ভারতের এখানে হাত কি, ভারত কিভাবে এখানে কাজ করছে। আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে, আমি উপজাতি নয়, আমি বাংলাদেশি। আজকে আমাকে উপজাতি বলে আপনারা চিনেন, কিন্তু আমি যখন চাক বলি আপনারা আমাকে চিনেন না। আজকে বাংলাদেশে আমরা 6000 আছি, আগামীতে এই 6000ও বাংলাদেশে থাকবো না যদি আমরা সেই মোদির ইশারায়, ইসকনের ইশারায় আমরা যদি তাদের কোন কথা মতো চলি। আমি সাবধান করতে যাচ্ছি, আহ্বান করতে যাচ্ছি, এই বাংলাদেশে যা হিন্দু আছে, বৌদ্ধ আছে, খ্রিস্টান আছে, এই ধর্মের যারা আছে সাধারণ ভাইদেরকে আমি আহ্বান জানাতে চাই, আপনারা ফাঁদে পা দিবেন না। আমরা যদি ফাঁদে পা দেই তাহলে বাংলাদেশ থেকে আমরা নিশ্চিন্ন হয়ে যাব। আপনারা দেখেছেন কিনা এই 2024-এ বিপ্লবের সরকারের সময় 28 বছরের জীবনে মন্দির পাহারা দিতে কোনো হুজুরকে দেখিনি, আমি কোনো শিবিরের নেতাকে দেখিনি, কিন্তু ওই 2024-এ আমি দেখেছি যে আমার মুসলমান ভাইরা বৌদ্ধ মন্দির কিভাবে পাহারা দিয়েছে, মন্দির কিভাবে হিন্দু মন্দির কিভাবে পাহারা দিয়েছে, আমি এটা দেখেছি। এটা কি আমাদের বাংলাদেশের জন্য, সম্প্রীতির বাংলাদেশ বলার জন্য কি যথেষ্ট নয় কিনা? তারপরও ভারতের মিডিয়া আমাদের বাংলাদেশকে নিয়ে নানা প্রপাগান্ডা ছড়িয়ে বেড়াচ্ছে। বাংলাদেশ নাকি অসাম্প্রদায়িক, বাংলাদেশে ফ্যাসিস্ট হাসিনা না থাকলে নাকি সংখ্যালঘু হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ভাইরা তাদের অস্তিত্ব বাংলাদেশে থাকবে না। আমি জামাতের ভাইদেরকে অনুরোধ করতে চাই, শিবিরের ভাইদেরকে অনুরোধ করতে চাই, কিছুক্ষণ আগে আমার এক বক্তা বলে গেছে বাংলাদেশের 90% মুসলমান। এই 90% মুসলমানের কাছে আমার আহ্বান থাকবে, আপনারা দেখিয়ে দেন এই বাংলাদেশের মানচিত্রে একমাত্র মুসলমানরাই ভিন্ন ধর্মাবলম্বী ভাইদেরকে বুকে আগলে নিয়ে নিরাপত্তা দিয়ে রেখেছে। এটার উজ্জ্বল দৃষ্টান্ত বাংলাদেশ ছাড়া পৃথিবীতে অন্য কোনো দেশ নাই। এটা আপনারা দেখিয়ে দেন, আপনাদের কাছে এটাই আমার আহ্বান থাকবে। তাহলে আজকে কে হিন্দু মারা গেল, কে মুসলমান মারা গেল, এই বিচার বিশ্লেষণে আমাদেরকে সমাবেশ করতে হবে না। আজকে এক হিন্দু ভাই মারা গেলে আমাদেরকে সাম্প্রদায়িক ভাবে আমরা নিয়ে যাই, এক পাহাড়ি মারা গেলে এটা সাম্প্রদায়িক নিয়ে যায়। আমরা সাম্প্রদায়িক ডানা বাঁধতে বাঁধতে বাংলাদেশকে এমন ভাবে এমন জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করছে যাতে করে আমরা আমাদের মনের অজান্তেই আমরা ভারতের অঙ্গরাজ্যে ঢুকে যাই।
আমরা ভারতের অঙ্গরাজ্য হতে চাই না। এই বাংলাদেশের প্রত্যেকটা মানুষ ভারতের অঙ্গরাজ্যের মধ্যে থাকতে চায় না, আমরা স্বাধীন বাংলাদেশে থাকতে চাই। শুভেন্দু বলেছেন এরা নাকি আমাদের বাংলাদেশের বর্ডারে এসে হামলা করবেন, সমাবেশ করবেন। আমাদের বাংলাদেশে 18 কোটি মানুষ কি আঙ্গুল চুষবে নাকি? আপনারা বলেন আমরা কি আঙ্গুল চুষবো? আপনাদেরকে আমরা দেখে নেব। আপনাদের 7 সিস্টার আমাদের হাতের ইশারায় থাকবে। আপনারা যদি বেশি তাল বাহানা করেন তাহলে আমাদের বাংলাদেশের 18 কোটি মানুষ অস্ত্র ধরা লাগবে না। একটা একটা লাঠি নিয়ে যদি আমরা ভারতের দিকে অগ্রসর হই তাহলে আপনাদের অবস্থা কি হবে আপনারা চিন্তা করে দেখুন। 7 সিস্টারের ভাইদেরকে অনুরোধ করছি, তা আপনারা মোদির পা আর চাপবেন না। মোদির পা চাপবেন তাহলে আপনারা সুখে থাকবেন না। সুখে থাকতে চাইলে আপনারা বাংলাদেশের পাশে এসে দাঁড়ান, বাংলাদেশের নাগরিকের পাশে এসে দাঁড়ান। তাহলে আপনাদের জিডিপি থেকে শুরু করে সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক প্রত্যেকটা জায়গায় আপনাদের মুক্তি মিলবে। অন্যথায় আপনাদের মুক্তি নাই। মুক্তি চাইলে আমাদের বাংলাদেশের পাশে দাঁড়ান। আমরা শুভেন্দুকে হুঁশিয়ারি দিয়ে বলছি, আমরা এখনো মরে যাইনি, আমরা বেঁচে আছি, আমরা বেঁচে আছি। বাংলাদেশের দিকে চোখ তুলে তাকাবা, ওই চোখ আমরা উপড়ে ফেলবো, আমরা উপড়ে ফেলবো। মোদির ইশারায় চলে যাবো ভাই। আবার বাংলাদেশে সংখ্যালঘু নেতাদের বলছি, আজব আপনারা বলছেন ইসকন হত্যা করেনি সাইফুল ভাইকে। কে হত্যা করেছে তাহলে? আমার বাংলাদেশে মিডিয়া ভাইরাও বলছে, অনেক মিডিয়াতে আমি দেখতে পাচ্ছি সাইফুল ইসলাম ভাইকে নাকি ইসকন হত্যা করেনি। কে হত্যা করেছে তাহলে? আপনারা বলেন কে হত্যা করেছে? সে আমাকে যে প্রশ্নটা করেছিল সেই প্রশ্নটা ছিল, বাংলাদেশের অধিকাংশ মানুষ যেহেতু মুসলমান এবং ভারতের অধিকাংশ মানুষ যেহেতু হিন্দু, এসেনশিয়ালি মুসলমানরা নাকি হিন্দুদের দেখতে পারে না, এই জন্যই ভারতীয় আধিপত্যবাদ নিয়ে অনেক কথাবার্তা হয়। মানে রাগটা মূলত বাংলাদেশ ভারত নিয়ে না, এটা একটা ধর্মের সংঘাত। তার এই প্রশ্নটা আমি তারপর বললাম, একটা উদাহরণ দিয়ে আমি উত্তর দিলাম এবং চিন্তা ভাবনা করে উত্তর দেওয়ার পরে সে আর কোনো কথা না বলে চুপচাপ হয়ে গেল। তাকে আমি একটা স্ট্যাটিস্টিক্স ধরে উত্তর দিলাম যে পৃথিবীর বুকে পার্সেন্টেজের হিসাবে একটা দেশের জনগোষ্ঠীর কত পার্সেন্ট কে কোন ধর্মের, এই ডাটা যদি বের করা যায় তাহলে দেখা যাবে হিন্দু জনগোষ্ঠী সবচেয়ে বেশি নেপালে, ভারতের চেয়েও বেশি পার্সেন্টেজের হিসাবে। এবং নেপাল কিন্তু পৃথিবীর একমাত্র সাংবিধানিকভাবে হিন্দু রাষ্ট্র ছিল। এই তো কয়েক বছর আগে সেটা চেঞ্জ হয়েছে। ভারতও কিন্তু সাংবিধানিকভাবে হিন্দু রাষ্ট্র ছিল না। তো নেপালে হিন্দু মানুষ ভারতের চেয়েও পার্সেন্টেজের হিসাবে যদি বেশি হয় তাহলে নেপালিরা কেন ভারতকে দেখতে পারে না? ওই জায়গাতে বাংলাদেশের মুসলমানরা নাই। তাহলে হিন্দুরাই আরেকটা হিন্দু সংখ্যাগরিষ্ঠ দেশকে কেন দেখতে পারছে না? এই জায়গাতে হিন্দু মুসলিম সংঘাত নাকি ভারতের দাদাগিরির সংঘাত? তো উত্তরটা বোধহয় যে সে পেয়ে গিয়েছিল, তারপর থেকে সে আর কোনো যৌক্তিক কোনো উত্তর দেওয়ার চেষ্টা করেনি। শুধু নেপাল না, আমি আরো কয়েকটা দেশের উদাহরণ দিয়ে একটু কথা বলার চেষ্টা করব, তাহলে বোঝা যাবে যে এই সংঘাতটা মুসলমান হিন্দু না, এই সংঘাতটা হলো ভারতের বহির্বিশ্বের সাথে কূটনৈতিক যে সম্পর্ক যেভাবে তারা ডিটারমাইন করতে চায় সেটা। তারা যদি এই দাদাগিরিটা না ফলিয়ে তারা যদি ভারসাম্যপূর্ণ সম্পর্কের দিকে যায় তাহলে কিন্তু এই টাইপ মানে সম্পর্ক তৈরি হয় না এবং জনগণের মনেও এই জাতীয় ঘৃণা বা বিরক্তি বা রাগ কোনটাই কিন্তু তৈরি হয় না। ইনফ্যাক্ট ভারত কিন্তু তাদের প্রতিবেশীদের ভেতর থেকে বন্ধুহীন হয়ে যাচ্ছে। এই ব্যাপারটা আমি কয়েকটা উদাহরণ দিই তাহলে বুঝতে পারবেন। ভারত তার বেসিক্যালি দক্ষিণ এশিয়ায় তারা রাজত্ব করতে চায়, মানে ইনডিরেক্টলি সব দেশের উপরে তারা দাদাগিরিটা ফলাতে চায়। কিন্তু এই স্ট্র্যাটেজি অনেকদিন যাবত ভেঙে পড়েছে, সর্বশেষ এটা ভেঙে পড়লো বাংলাদেশে। বাংলাদেশকে তাকে তো তারা আসলে একটা অঘোষিত কলোনি হিসেবে ব্যবহার করতো এবং শেখ হাসিনার রেজিম তাকে সেই সুযোগটা করে দিয়েছে জন্যই শেখ হাসিনার প্রতি তাদের এত দরদ। শেখ হাসিনার পতনের পরে তাদের এত চক্রান্ত শুরু হয়ে গেছে, তাদের মিডিয়া খুললেই পাবেন, অন্যান্য জায়গা দেখলেই পাবেন। তো নেপালের হিসাব যদি বলি, কেন বললাম যে ভারত ধীরে ধীরে প্রতিবেশীদের ভেতর থেকে বন্ধু শূন্য হয়ে যাচ্ছে? নেপালে এই কিছুদিন আগে কিন্তু নতুন প্রধানমন্ত্রী এসেছে কেপি শর্মা ওলি, এবং ঐতিহাসিকভাবে কেপি শর্মা ওলি চীনপন্থী, ভারতপন্থী না। শ্রীলঙ্কায় 2 বছর আগেই একটা গণঅভ্যুত্থান হয় আপনারা জানেন, এবং শ্রীলঙ্কায় এই যে এই সেপ্টেম্বর মাসে 2024 সালের সেপ্টেম্বর মাসে একটা ইলেকশনের মাধ্যমে নতুন প্রেসিডেন্ট যিনি নির্বাচিত হয়েছেন উনি রাজনৈতিকভাবে একটু মার্কসপন্থী মানুষ এবং স্বভাবতই উনি একটু চায়না ঘেঁষা, ডেফিনেটলি ইন্ডিয়া ঘেঁষা না, যদিও কিছু সম্পর্ক তো রাখতেই হয়, কিন্তু আদতে উনি মোটা দাগে ভারতপন্থী মানুষ না। মালদ্বীপের হিসাব খুব ভালো মতো জানেন। 2023 সালে মোহাম্মদ মাইজু যখন প্রেসিডেন্ট হিসেবে আসে একেবারে মানে তীব্র ভারত বিদ্বেষ নিয়ে উনি এসেছিলেন এবং সেটাই ছিল উনার প্রচারণার ক্যাম্পেইন যে উনি ভারত বিদ্বেষী, এবং উনি কিন্তু বিজয় লাভ করে উনি এখন মালদ্বীপের প্রেসিডেন্ট। সো খেয়াল করে দেখেন এই সাউথ এশিয়ার ভেতরে পাকিস্তান তো অটোমেটিক বাই ডিফল্টই ইন্ডিয়া বিরোধী। তারপরে যদি খেয়াল করেন শ্রীলঙ্কা চীনের দিকে ঝুঁকে পড়ছে, মালদ্বীপ চীনের দিকে ঝুঁকে পড়ছে, নেপাল চীনের দিকে ঝুঁকে পড়ছে। ভারত আদতে প্রতিবেশীদের ভেতর থেকে বন্ধু শূন্য হয়ে যাচ্ছে এবং তার সর্বশেষ এবং ট্রাস্টেড বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল হাসিনার সাথে। এটাকে আসলে বন্ধুত্বপূর্ণ না, বরং মনিব আর দাসীর সম্পর্ক হিসেবেই আমি ট্রিট করি। শেখ হাসিনার পতন ঘটেছে, এটা সেফ শেখ হাসিনার পতন না, এইটা ভারতীয় আধিপত্যবাদেরও পতনটা ঘটেছে। এই জন্যই তারা অনেক টেন্সড এবং তারা একের পর এক প্রোপাগান্ডা ছড়িয়ে যাচ্ছে দেশকে নিয়ে, তাদের মিডিয়া এবং প্রত্যেকটা জায়গাতেই তারা সেম কাজটা করছে। এবং একটা জিনিস খেয়াল করে দেখেন, চট্টগ্রামের এই যে চিন্ময়ের ইস্যুটা নিয়ে তাকে যখন সেডিশন মামলায় তোলা হচ্ছে, তার জামিন দেওয়া হবে কি হবে না, এটা বাংলাদেশের জুডিশিয়ারির ইস্যু। এই ব্যাপার নিয়ে কি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় কোনো বিবৃতি দিতে পারে কিনা? তারা সংখ্যালঘুর ব্যাপারটা নিয়ে খুবই টেন্সড যে বাংলাদেশে নাকি সংখ্যালঘুর নিপীড়ন হতে পারে। তো এই বয়ান কি আমাদের ভারত থেকে নিতে হবে?
সাম্প্রতিক অতীত যদি খেয়াল করা হয়, পৃথিবীর সবচেয়ে বেশি সংখ্যালঘু নিপীড়ন যে জায়গাতে হয় সেটা হলো ভারত। মানে সংখ্যালঘু ট্রিটের ক্ষেত্রে সবচেয়ে অসভ্য দেশগুলোর একটা হলো ভারত। আর ভারতের কাছ থেকে আমাদের বয়ান নিতে হবে, তাদের মিডিয়া থেকে, তাদের প্রেস উইং থেকে। আমি মনে করবো আমাদের কূটনীতিটা ছিল নতজানু একটা কূটনীতি, এই জন্য তারা সবক দিয়ে বেড়াতে পারতো, সেই জায়গাটা আর হওয়া উচিত না। পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে একেবারে কড়া বিবৃতি দেওয়া উচিত যে ভারত এর অন্তত পক্ষে এইভাবে কথা বলার কোনো রাইট নাই। এবং সাম্প্রতিক সময় তো প্রোপাগান্ডার অভাব নাই 5 আগস্টের পর থেকে, কারণ তাদের দাসী সুলভ যে রেজিমটা টিকে ছিল তার পতন ঘটার পরে তাদের মাথা খারাপ হয়ে গেছে, কারণ এই সাউথ এশিয়ায় তাদের সর্বশেষ কলোনি টাইপ যে মাইন্ডসেট সেটারও পতন ঘটে গেছে। দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। এই নিয়ে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। ধন্যবাদ।